ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে আক্রমণের পর তেহরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। মার্কিন সিনেটে ভেস্তে গেল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব। অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড মিলবে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইটে। বিনামূল্যে করা যাবে যাত্রার তারিখ পরিবর্তনও। ইতিবাচক বলছেন এভিয়েশন বিশ্লেষকরা। ঈদে যাত্রীর চাপ সামলাতে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে চলছে শতাধিক কোচের সংস্কার। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাস মালিকরাও। মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজের অনুমোদন নয়, দাবি বিএমডিসির। চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য খাতে নজর দেওয়ার তাগিদ। এবং আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য উৎপাদনের তাগিদ কৃষি বিভাগের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। 6 দিনের মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। পাল্টা হামলায় 6 শতাধিক মার্কিন সেনা নিহতের দাবি তেহরানের। এমন অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মুস্তফাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করেছে ইরান। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তুরস্কেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাল্টাপাল্টি সংঘাতের পঞ্চম দিনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দমে না গিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইরান। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে চলছে হামলা। চলমান অভিযানে 6 শতাধিক মার্কিন সেনা হত্যার দাবিও আইআরজিসির। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলায় প্রাণ গেছে 6 সেনার, যাদের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারেও আঘাত এনেছে ইরানের ড্রোন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথাও জানিয়েছে সৌদির মন্ত্রিসভা। 2টি ক্ষেপণাস্ত্র ও 9টি ড্রোন প্রতিহতের দাবিও রিয়াদের। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ন্যাটোর। এতে বেড়েছে উত্তেজনার পারদ। এ অবস্থায় যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে তেহরানকে হুঁশিয়ার করেছে আঙ্কারা। এদিকে ইরানের সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে স্কুল ও হাসপাতালেও। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে বলেও দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া অঞ্চলটিতে মোতায়েন রয়েছে অন্তত 200 যুদ্ধবিমান ও 2টি বিমানবাহী রণতরী। এখন পর্যন্ত ইরানে প্রাণহানি 1000 ছাড়িয়েছে বলে তাসনিম নিউজের খবরে উঠে এসেছে। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন বিশেষজ্ঞ পরিষদ। তবে নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করেছে ইরান। অন্যদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের স্থান ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে যুদ্ধের 6ষ্ঠ দিনে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ হয়ে গেছে। ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানান 52 আইন প্রণেতা এবং বিপক্ষে ভোট পড়েছে মোট 43টি। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিস্তৃত হওয়ার পর হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম।
এর আগে গেল বুধবার ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত হন অন্তত ৮৭ জন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডার মাধ্যমে ওই যুদ্ধজাহাজটি হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হয়। এটিতে ১৮০ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৩২ জনকেই জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। দুই মাসের ব্যবধানে চীনের দুই ঘনিষ্ঠ মিত্রের পতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। একজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, অপরজন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরও জাতিসংঘে নিন্দা জানানো ছাড়া মিত্রদের পক্ষে আর কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি নেয়নি বেইজিং। এর পেছনে কি কোনো স্বার্থ লুকিয়ে আছে বেইজিংয়ের? এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন তৌহিদুর রহমান। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযান চালিয়ে স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যান মার্কিন সেনারা। ভেনেজুয়েলাকে নিজের কবজায় নেন ট্রাম্প। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে নজিরবিহীন যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২ মাসের মধ্যেই মিত্র মাদুরোকে উৎখাত এবং খামেনিকে হত্যার পরও জাতিসংঘে ক্ষোভ ও নিন্দা জানিয়েই ক্ষান্ত চীন, নেয়নি সামরিক বা কৌশলগত কোনো বড় পদক্ষেপ। একের পর এক বন্ধু রাষ্ট্রের উপর আঘাত হানার পরও চিরশত্রু ওয়াশিংটনের বিরুদ্ধে বেইজিংয়ের নীরবতার নেপথ্যে কী রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে ওয়াশিংটন ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের চীনা বিষয়ক সিনিয়র ডিরেক্টর ক্রেগ সিঙ্গেলটন বলেন, চীন হল সুসময়ের বন্ধু। তারা কথায় পটু কিন্তু ঝুঁকি নিতে নারাজ। বিশ্লেষকরা এও মনে করছেন যে বেইজিং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও চীনের কাছে তেহরানের কৌশলগত গুরুত্ব অনেকের ধারণার চেয়েও অনেক কম। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সীমিত পর্যায়ে রয়ে যাওয়াই এর বড় প্রমাণ। এছাড়া ইরানের চেয়ে অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণও বেশি, যা প্রমাণ করে শুধু ইরানই নয়, পুরো মধ্যপ্রাচ্যেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই মূল লক্ষ্য বেইজিংয়ের। এদিকে বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো সুফল দেখছে না চীন। ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বেইজিং, যার কারণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গত ১ বছর ধরে গড়ে ওঠা ইতিবাচক ধারা নষ্টেরও ঝুঁকি নিতে চাইছে না শি জিনপিং প্রশাসন। ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে বেশি জড়িয়ে পড়ে, তবে দক্ষিণ চীন সাগর বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উপর মার্কিন চাপ অনেকটাই কমবে বলেও মনে করছেন বিশ্লেষকরা, যার কারণে এটিকে নিজেদের জন্য স্বস্তির মনে করেও হয়তো মার্কিন বিরোধী বড় পদক্ষেপ থেকে দূরে আছে বেইজিং। এছাড়া আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন যুদ্ধের পরিণতি থেকেও হয়তো শিক্ষা নিয়েছে চীন। ফলে শি জিনপিং প্রশাসন কোনো দেশের পক্ষেই নিজেদের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বুধবার পর্যন্ত বাতিল হয়েছে ২ শতাধিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইটের যাতায়াত সাময়িকভাবে স্থগিত রয়েছে। এমন অবস্থায় টিকিট কিনেও দেশে বিদেশে আটকে থাকা যাত্রীরা পড়েছেন বেশ বিপাকে। উড়োজাহাজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সময় পরিবর্তন কিংবা মূল্য ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক সংকট হিসেবেও বিবেচনার অনুরোধ তাদের। বিস্তারিত দেখুন কামরুল হাসান জনির প্রতিবেদনে। নিউ ইয়র্ক প্রবাসী নমি ইমতিয়াজ, মা বাবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে যেতে হবে সেখানে। ২ মার্চের জন্য কুয়েত এয়ারওয়েজের ৩টি টিকিটও করেছিলেন তারা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় তাদের। পুনরায় যাত্রার তারিখ নির্ধারণ হয় ৮ মার্চ। সেই তারিখেও যাত্রা অনিশ্চিত। এবার টিকিটের মূল্য ফেরত নেবেন নাকি অন্য কোনো ফ্লাইট ধরবেন, সেই চিন্তা করছেন এই প্রবাসী। 14 ডেজ যদি ফ্লাইট না করতে পারি তখন কি হবে? তখন আমরা বারবার চেঞ্জ করতে হবে, বারবার প্রবলেমে পড়বো। সো এই জন্য আই ফিল লাইক যে আমাদের এই জিনিসটা 1 ইয়ার করে ফেলা উচিত ছিল, প্লাস আমাদের এখন অন্য রাউটে যেতে হবে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত বাতিল হয় ১৭৬টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের যাতায়াত সাময়িক স্থগিত রেখেছে। উড়োজাহাজ সংশ্লিষ্টরা বলছেন, যেসব যাত্রীর ফ্লাইট স্থগিত রয়েছে তারা অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন বা বিনামূল্যে যাত্রার তারিখও পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীর পছন্দ মতো তারিখ নির্ধারণের সুযোগ নাও থাকতে পারে। এয়ারলাইন্সের কারণে যদি কোনো ফ্লাইট ক্যান্সেল হয়, ডেফিনেটলি যাত্রী উইদাউট চার্জেই সেই রিভ্যালিডেট করতে পারবে। আদারওয়াইজ তাকে আসলে যেই ফ্লাইটগুলোতে ফ্রি থাকবে, সিটের অ্যাভেলেবিলিটি থাকবে, তাকে সেই ফ্লাইটের সেই ফ্লাইটটাই আসলে চয়েস হিসেবে নিতে পারবে। উনি ওনার যেই ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছে তাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের বিভিন্ন আউটলেট আছে, সেখানে যোগাযোগ করতে পারে, অথবা বিমান আউটলেট এবং ট্রাভেল এজেন্সি এবং 13636-এ যোগাযোগ করে ওনারা সেবা নিতে পারে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি ফ্লাইট বাতিলের মতো ঘটনায় প্রাতিষ্ঠানিক বড় ক্ষতি জেনেও উড়োজাহাজ সংস্থাগুলো যাত্রীদের সঙ্গে উদারতা দেখাচ্ছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য করে দিচ্ছে বিকল্প ব্যবস্থা, যা ইতিবাচকভাবে দেখতে হবে। এই সময়কালীন যদি কারো ফ্লাইট বাতিল হয়ে যায় বা তারা যদি না যেতে পারে বা কোনো রকম সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু এয়ারলাইন্সগুলো আইদার তারা অন্য কোনো রাস্তায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অথবা রিফান্ড চাইলে রিফান্ডও করে দিচ্ছে। তো কাজে এই ক্ষেত্রে এয়ারলাইনগুলো কিন্তু অনেক উদারতা দেখাচ্ছে এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে প্যাসেঞ্জারদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এই অবস্থায় টিকিট কেনার পরও বিভিন্নভাবে দেশে বিদেশে আটকে থাকা যাত্রীদের বৈশ্বিক অস্থিতিশীল এই পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ উড়োজাহাজ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। ঈদে যাত্রী পরিবহনে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং পরিবহন মালিকরা। বাড়তি যাত্রী চাপ সামলাতেই চট্টগ্রামের রেল ওয়ার্কশপে মেরামত এবং রং করে নতুন রূপে সাজাচ্ছে শতাধিক পুরনো কোচ। আর নিয়মিত ট্রেনের পাশাপাশি রেল পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলবে মোট 8টি স্পেশাল ট্রেনও। এছাড়া সড়কপথের দেশের 63টি রুটে যাত্রী পরিবহনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাস মালিকরাও। বিস্তারিত দেখুন কাজী মাহফুজের প্রতিবেদনে। ট্রেনের বগিতে আগুনের ফুলকি আর লোহার ঠোকাঠুকি থামার জো নেই চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপে। 1.5 মাস ধরে দম ফেলার সময় নেই শ্রমিক ও প্রকৌশলীদের। জরাজীর্ণ ধুলোবালি মাখা এক একটি কোচ এখানে এসে প্রাণ ফিরে পাচ্ছে। কেউ ঠিক করছেন ট্রেনের ব্রেক, কেউ বসাচ্ছেন জানালার কাজ, কেউ আবার রং হাতে লাল সবুজের উজ্জ্বলতা ফুটিয়ে তুলছেন। কোচগুলোকে চলার উপযোগী করার আগে চলে কয়েক দফা পরীক্ষা। কোথাও কোনো অসঙ্গতি মানে হাজারো জীবনের ঝুঁকি। ঈদ উপলক্ষে 10 মার্চের আগেই ত্রুটি সারিয়ে প্রস্তুত করতে হবে শতাধিক বগি। প্রশাসনের নির্দেশনা মোতাবেক 105টি কোচ আমাদেরকে ঈদের আউটটার্ন নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ গাড়ি আউটটার্ন হয়ে গেছে, এজন্য বাকি গাড়ি আমরা আউটটার্ন কাজ করে করতেছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত 105টি কোচ মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে 60টি কোচ ফিটনেস নিয়ে বের হয়েছে। বাকি 45টি আগামী 10 দিনের মধ্যে প্রস্তুত হবে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এবার 15টি কোচ যুক্ত হচ্ছে। ঈদ উপলক্ষে যোগ হবে 8টি স্পেশাল ট্রেনও। এবার ঈদে 2 থেকে 3 লাখ যাত্রী ট্রেনে চট্টগ্রাম ছেড়ে যাবেন। আমাদের প্রতি বছরই ঈদের সময় ঈদুল ফিতরকে কেন্দ্র করে একটা আমাদের প্রোগ্রাম থাকে এবং এই প্রোগ্রামটা ঈদের আগের 2 মাস ব্যাপী। 2 মাসে আমরা এই যতগুলো ডিভিশনে যে চাহিদা থাকে সেই চাহিদা বিবেচনায় আমরা যতটা বেশি পারি আর কি কোচগুলোকে দেওয়ার চেষ্টা করি। চট্টগ্রাম থেকে 63টি রুটে চলাচল করে বাস, যার মধ্যে সবচেয়ে বেশি যাত্রীর চলাচল ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুটে। ঈদে অন্তত 1 লাখ যাত্রী সড়ক পথে চট্টগ্রাম ছাড়ে। যাত্রীর চাপ সামলাতে পুরনো গাড়ি মেরামত, রং করা সহ যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বাস মালিকরাও। যেগুলো আছে অলরেডি শহরে তো অনেকগুলি কোম্পানি, 6টার মতো কোম্পানি প্লাই করে, তাদেরকে আমরা অনুরোধ করছি গাড়িগুলিকে মেরামত করে যাতে অনগোয়িং রাখে। সড়ক পথে বাড়তি ভাড়া আদায়, যানজট ও দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি চান সাধারণ মানুষ। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। গত কয়েক বছরে রাজধানীতে গড়ে উঠেছে বেশ কয়েকটি নতুন শপিং মল। যানজট আর ভিড় এড়িয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটায় অনেকের গন্তব্য হয়ে উঠেছে এসব বিপণী বিতানগুলো। রুচিশীল পরিবেশ আর বাহারি সব পোশাকের কালেকশন থেকে তারা কিনছেন পছন্দের পোশাক। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে ক্রেতা উপস্থিতি
আশানুরূপ না হওয়ায় কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। নতুন পোশাকের ঘ্রাণে ঈদ বরণ করে নিতে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ভিড়। তবে প্রথাগত মার্কেটগুলোর ভিড় আর হট্টগোল এড়িয়ে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে নতুন গড়ে ওঠা আধুনিক শপিং মলগুলোতে। রাজধানীর মহাখালীর এসকেস টাওয়ারে দেখা মিলল তেমন এক চিত্রে। বড় মার্কেটগুলোর চেয়ে এখানে ভিড় কিছুটা কম থাকায় ক্রেতারা বেশ আয়েশ করেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। খুব নিরিবিলি কেনাকাটা করা যায় এখান থেকে, এই জন্যই আসি আর কি। এই বাসার কাছাকাছি তো সেই হিসাবে আমরা দেখতেছি যে এটা একটু আমাদের জন্য ফ্লেক্সিবল। মা আমার জন্য 3টা গেঞ্জি রেখেছে আর টি শার্ট দেখেছে। হাতিঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় এবার দেশি বিদেশি বিভিন্ন ড্রেসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বিশেষ করে পাকিস্তান ও ভারতীয় ড্রেসের চাহিদা এখানে শীর্ষে। এছাড়া গয়না এবং জুতার কালেকশন নজর কাটছে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের। ঈদে খুব ভালো বেচা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ। শার্ট, প্যান্ট, স্যুট, বেসিক্যালি পাঞ্জাবিটাই খুব বেশি চলে, লোফার, স্যান্ডেল। গতবারের থেকে এবারের কাস্টমার একটু কম পাচ্ছি। আমরা আশা করছি যে সামনে আরো ভালো হবে। পরিবারের জন্য কেনাকাটা করতেছি, আর কিছু ফ্রেন্ড সার্কেল তাদের জন্য একটু গিফট কেনা হচ্ছে। সাধ্য আর শখের মেলবন্ধনে আভিজাত্যের ছোঁয়ায় ঈদের প্রস্তুতি সাধছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসবে বাড়বে ক্রেতাদের উপস্থিতি প্রত্যাশা ব্যবসায়ীদের। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন ধুঁকছে নানা সংকটে। দক্ষ শিক্ষক, স্থায়ী ক্যাম্পাস আর শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এসব মেডিকেল কলেজের। এমন পরিস্থিতিতে নতুন মেডিকেল কলেজ স্থাপনে প্রতিশ্রুতি দিচ্ছেন জনপ্রতিনিধিরা। তবে মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মাহমুদ। একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে। হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। নির্বাচনী প্রচারে ভোটারদের মন জয়ে নিজ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন অনেক প্রার্থী। বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নির্মিত সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো ধুঁকছে নানা সংকটে। বেসিক সায়েন্সের অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এই 3 বিষয়ের শিক্ষক অনেক কম। সেজন্য মান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী 2024-25 সেশনে 500 আসনে কোনো শিক্ষার্থী পায়নি মেডিকেল কলেজগুলো। এমন প্রেক্ষাপটে নতুন কোনো মেডিকেল কলেজের অনুমোদন না দেওয়ার পক্ষে বিএমডিসি। প্রত্যন্ত অঞ্চলে যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেখানে শিক্ষকের অভাব আরও বেশি প্রকট। অবকাঠামোগুলোকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আর্থিক সক্ষমতা যদি আমাদের থাকে সেক্ষেত্রেও, কিন্তু আমরা ফ্যাকাল্টি বা শিক্ষকদের সংকটটা খুব সহজে মিটিয়ে ফেলতে পারবো বলে মনে হয় না। ফলে দুর্বল মেডিকেল কলেজ গড়ে তোলার কোনো সুযোগ নেই। এদিকে সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জনবল ঘাটতি থাকলেও মানহীন চিকিৎসক তৈরি হলে তা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার অবকাঠামো এবং যথাযথ এই ধরনের শিক্ষক এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাবে যেসব ডাক্তার বা অন্যান্য তৈরি হবে, তাদের হাতে যখন মানুষ স্বাস্থ্য তুলে দেয়, সেটা কিন্তু অত্যন্ত অনৈতিক বিষয় হয়ে যায়। কারণ অন্যান্য অনেক ক্ষেত্রে হয়তো এই ধরনের ঘাটতি থাকলেও যোগ্যতার, কিন্তু যখন জীবন মরণের প্রশ্ন, তখন এইখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। দায়িত্ব নেওয়ার পর নরসিংদীতে মেডিকেল কলেজের কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সার্বিক বিবেচনায় এখন আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলে জানালেন সর্দার সাখাওয়াত হোসেন। প্রপার সাপোর্ট যেটা ফিনান্সিয়াল সেটা লুটপাট করে গিয়েছে অর্থের অভাবে, মেবি, আমি কিন্তু মিন করতেছি না, ওইটার জন্য কাজগুলি স্লথ হয়ে আছে, হচ্ছে না। আমরা যেগুলি হয়েছে এইগুলিকে রিভাইভ করানোর জন্য, এই ইনভেস্টমেন্টটাকে ফ্রুটফুল করার জন্য, ইকোনমিক করার জন্য, জনস্বার্থে ব্যবহার করার জন্য আমরা ওই দিকে চেষ্টা করতেছি। At the moment we are not thinking for going further establishment of the medical college in district areas. দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য খাতে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন ঢাকা। কর্মচারীর ছুরির আঘাতে খুন হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ সময় অভিযুক্ত কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেজবাউদ্দিন পালাশের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত।
আকস্মিক হত্যাকাণ্ডে হতবাক সবাই। কর্মচারীর হাতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন। হাসপাতালের চত্বর জুড়ে স্বজনদের ভিড়। পুলিশ জানায় বিকেল 4টার দিকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রোনাকে ছুরিকাঘাত করে কর্মচারী ফজলুর রহমান। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিসের আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। 3:30টার পরে আনুমানিক আজকে পরীক্ষা ছিল, ডিপার্টমেন্টে পরীক্ষা শেষ হওয়ার পরে ম্যামের কক্ষেই ছিলেন, তারপরে এই ঘটনা হয়েছে। কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। যে সিসি ক্যামেরাগুলো আছে ওগুলো আমরা বিশ্লেষণ করছি। যারা প্রথম ওখানে ওই রুমে প্রবেশ করেছে আনসার সদস্য সহ তাদের বক্তব্য আমরা নিচ্ছি। তারা ওই রুমের দরজাটি ভিতর থেকে বন্ধ অবস্থায় পেয়েছে এবং দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য। এই সব কিছু বিবেচনা করে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তো আমাদের তদন্ত থাকবে ঘটনাকে মানে উদ্ঘাটন করার জন্যে। সাথে সাথে পুলিশ প্রশাসনকেও আমরা অনুরোধ জানাবো এবং যে ধরনের প্রসিডিউর করা লাগে আইনগত সেটা বিশ্ববিদ্যালয়ের সন্তুষ্ট করবে এবং এর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর কর্মচারী ফজলুর রহমানকে ওই বিভাগ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে বদলি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন কুষ্টিয়া। রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানের অংশ হিসেবে আদাবর থানার শ্যামলী হাউজিং থেকে মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি চাপাতি এবং 3টি ছুরি উদ্ধার করে পুলিশ। তারা জানায় গ্রেফতারকৃতরা ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিল। পবিত্র রমজান মাসে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতেই এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত এবং আঘাতের চিহ্নও পাওয়া গেছে। কিশোরের পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কেও এখনও কিছুই জানায়নি পুলিশ। এখান থেকে নিয়মিত মাদক সাপ্লাই দেওয়া হয়, মাদক বিক্রি করা হয় এবং এখান থেকে আমাদের অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় যে কিশোর গ্যাং এবং চাঁদাবাজ ছিনতাইকারীরা বের হয়ে মানুষকে জিম্মি করে এবং তাদের অস্ত্রের মুখে যে তাদের কাছ থেকে ছিনতাই করে। তো আমরা আজকে আকস্মিকভাবে কোনোভাবে যাতে জানতে না পারে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং এখান থেকে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা মাদক পেয়েছি। আমরা একজনকে দেখলাম যে সে নিয়মিত ইয়াবা খায়, নিজেই স্বীকার করেছে মাদক খায়, আপনাদের সামনে স্বীকার করলো। একজনের নামে মার্ডার মামলা আছে আমরা জানতে পারতেছি। দুবাইয়ে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, ফ্লাইটটি কয়টা অবতরণ করেছে আর কতজন যাত্রী রয়েছেন সেখানে, আরও কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? আগেই মূলত ঢাকার আকাশে অবতরণ করেছে। এখানে আমরা দেখেছি ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি সকাল 7টা 7 মিনিট নাগাদ মূলত এখানে বিমানবন্দরে আমরা বেশ কিছু আনুষ্ঠানিকতা লক্ষ্য করছি যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, এবং একই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে যাত্রী যারা স্বজন রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত এখানে তারা এসেছেন। আপনারা জেনে থাকবেন যে এই যে ফ্লাইটটি আজকে এসেছে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট, সেটিতে মূলত 189 জন যাত্রী রয়েছে, যেখানে আমরা দেখেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় 28 জন ক্রু রয়েছে। এখানে আসা যাত্রীদের অনেক স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা যেমনটি জানিয়েছেন যে
গতকাল রাত 12টার পর মূলত তাদের সাথে অনেকের কথা হয়েছে। তারা যেটি বলছিলেন যে যুদ্ধের যে পরিস্থিতি কিংবা একের পর এক মিসাইল যে আক্রমণ করছে মধ্যপ্রাচ্যের এইসব দেশে, সেখানটার যে পরিস্থিতি তারা বর্ণনা করছিল, তারা ফিরতে পেরে তারা কিন্তু বেশ উচ্ছ্বাসের কথা জানাচ্ছিল। যদিও আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা তারা কিন্তু ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য তাদের পরিবার যে তাদের যে স্বজন সেটির জন্য তারা কিন্তু অপেক্ষা রয়েছে। এবং বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম, যেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি কিছুক্ষণ পর হয়তোবা তারা তাদের পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন কিংবা তারা বের হয়ে আসতে পারবেন। যেহেতু এটি আন্তর্জাতিক একটি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফিরছেন, তারা আসছেন, সেক্ষেত্রে মূলত কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা পর মূলত তারা এখানে আসবেন। এবং একই সাথে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আরও কিছু বিষয় জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছিলেন যে মূলত ইউএস বাংলা এয়ারলাইন্স তারা যুদ্ধের যে পরিস্থিতির কারণে মূলত মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য তারা বিশেষ ব্যবস্থাপনা করেছে। এবং আজকের এই ফ্লাইটটি পরিচালনার পর মূলত আজকে রাত 10টা নাগাদ আরও একটি ফ্লাইট মূলত দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে আগামীকাল মধ্যরাত নাগাদ এটি কিন্তু আসার কথা রয়েছে আরও একটি ফ্লাইট। মূলত আমার কাছে এই ছিল এখনকার সবশেষ কিছুক্ষণের মধ্যে আমরা যারা ফ্লাইটে যারা এসেছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো, কথা বলতে পারবো। দুবাই আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি এরই মধ্যে অবতরণ করেছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। আমরা সেই খবরই জানছিলাম মিয়া আমিরুলের থেকে। মধ্য রমজানে এসে কিছুটা স্বস্তি ফিরেছে সাতক্ষীরার সবজির বাজারে, কমেছে বেশিরভাগ সবজির দামই। অন্যদিকে বরগুনায় সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসান রাজীব এবং পরে যুক্ত হবেন বরগুনা থেকে সুজন আকন। তবে শুরুতেই সাতক্ষীরার খবর জানতে চাই। রাজীব, বাজারগুলোতে সবজির দাম কেমন দেখছেন? সকালবেলার দিকে ক্রেতা উপস্থিতি কেমন বাজারগুলোতে লক্ষ্য করা যাচ্ছে? রওশন, মধ্য রমজানে এসে কিন্তু সব ধরনের সবজির দামই বেশ কিছুটা কমেছে বলে আমরা বাজারে এসে দেখছি। আমি এখন রয়েছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এটি সাতক্ষীরার সবচেয়ে বড় এবং পাইকারি বাজার। প্রতিদিন সকালে এখানে পাইকারি হাট বসে এবং জেলার বিভিন্ন স্থান থেকে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এখানে সবজি নিয়ে আসেন। তো আমরা প্রথম দিকে রোজার শুরুতে যে সমস্ত সবজির দাম বেশি ছিল সেটি কিন্তু এখন এসে দেখছি প্রতিটা সবজিতে কিন্তু 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু কেজি প্রতি সবজির দাম কমেছে। এবং সবচেয়ে কমেছে বেগুনের দাম। বেগুন শুরুর দিকে আমরা দেখি রোজার শুরুতে এটি 50 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হতো, সেটি এখন কিন্তু বেশ কমে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়, আলু বিক্রি হচ্ছে 8 থেকে 12 টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্যে আমরা যেটি দেখেছি এখন গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সজিনা, সেটি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা কেজিতে। এছাড়া উচ্ছে বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা কেজিতে আকার ভেদে এবং সেটি কিন্তু সাইজ আকারে কিন্তু পাইকারি থেকে খুচরা পর্যায়ে কিন্তু দাম নির্ধারণ হচ্ছে। আমরা বাজারে ঘুরে বিটরুট দেখেছি, বিটরুট বিক্রি হচ্ছে এখানে 10 টাকা থেকে 12 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। বাজারে এই ধরনের সবজিগুলো এখন বেশি আসছে, অন্যান্য সবজির কিন্তু কম আসছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 40 টাকার মধ্যে। এটি পাইকারি এবং খুচরা পর্যায়ে যে দাম কিন্তু 5 থেকে 10 টাকার তারতম্য হচ্ছে বলে আমরা বাজার ঘুরে দেখেছি। এছাড়া খিরায়ের দাম যেটি ছিল রোজার শুরুতে যেটি 80 টাকা থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন অর্ধেকে নেমে এসেছে। প্রতি কেজি খিরায় এখন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজিতে। তো বাজারে এখন সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। গ্রীষ্মকালীন সবজি যখন বাজারে উঠতে শুরু করবে তখন সবজির দাম আরো কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে বাজারে যারা পাইকারি ব্যবসায়ী এবং যারা কৃষক পর্যায় থেকে যারা এখানে বাজারে সবজি নিয়ে আসেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আগামী ঈদের আগে কিছুটা দাম বাড়তে পারে, ঈদের আগে কিন্তু কয়েকটি সবজির দাম বাড়তে পারে, এর মধ্যে খিরায়ের দামটি কিছুটা বাড়তে পারে এমনটি তারা বলছেন। এছাড়া বাদবাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক থাকবে। তবে বাজারে এখন প্রচুর পরিমাণে বেগুন আমরা দেখছি, যেটি রোজার শুরুতে কিন্তু দাম অনেকটাই বেশি ছিল, যেটি 100 টাকা পর্যন্ত কেজি উঠেছিল, সেটি কিন্তু এখন দাম কমে অর্ধেকে চলে এসেছে। এবং এই বাজার পরিস্থিতি কিন্তু আগামী রোজার ঈদের আগ পর্যন্ত কিন্তু এইভাবে থাকবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরার যে সমস্ত বাজারগুলো রয়েছে এখানে সবজি সরবরাহ কিন্তু প্রচুর পরিমাণে সবজি সরবরাহ রয়েছে এবং দাম তুলনামূলক কমই বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। নীলফামারীর সৈয়দপুরে কয়েকজন ব্যবসায়ী সৃষ্টি করেছেন অনন্য নজির। রমজানে নিত্যপণ্যের অস্থির বাজারের মধ্যে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছেন। শুধু তাই নয়,
মাত্র 20 টাকায় সেহরির ব্যবস্থাও করছেন তারা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। মহসিন আলীর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আমিরুল বাপ্পি। চলছে পবিত্র রমজান মাস। মহিমান্বিত এই মাসে রোজাদারদের ইফতারে থাকে নানা ধরনের আইটেম। কেউ বাড়িতে তৈরি করেন, কেউ বা দোকান থেকে কিনে নেন চাহিদা মতো। সৈয়দপুরের রেস্টুরেন্টগুলো নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন ইফতারিতে। ছোলা, মুড়ি, বুন্দিয়া, জিলাপি, বেগুনির পাশাপাশি থাকে নানা ধরনের মিষ্টান্ন ও কাবাব। 5 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত নানা ধরনের ইফতার সামগ্রী বিক্রি হয় দোকানগুলোতে। তবে রোজাদারদের তৃপ্তির কথা মাথায় রেখে কয়েকজন ব্যবসায়ী কম দামে বিক্রি করছেন ইফতার। কলিমমোড়ের বাবু হোটেল গত বছর থেকে প্রায় অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রি করছেন তারা। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ধনিয়া পাতার চপ, পাঁপড় বিক্রি হচ্ছে 2 টাকা প্রতিটি। এছাড়া জিলাপি, বুন্দিয়া, ছোলা, মালপোয়া, ছানার পোলাও বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। অন্য দোকানগুলোতে যেগুলোর দাম প্রায় দ্বিগুণ। এছাড়াও 20 টাকায় মিলছে সেহরি। এবছর নতুন সংযোজন মোরগ পোলাও বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। শহরের নানা প্রান্ত থেকে ইফতার কিনতে ভিড় করছেন রোজাদারেরা। অন্যান্য জায়গায় আমরা দেখি যে যেখানে নিত্যপণ্যের দাম মানুষ বাড়ানোর জন্য ব্যাপক হারে লেগে পড়ে, সেই হিসেবে বাবু ভাইয়ের উদ্যোগটা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। অল্প টাকায় খুব ভালো মানের খাবার পাওয়া যাচ্ছে আর কি। গরিব মানুষ তাদের জন্য উনি ইফতারে 2 টাকা করে পিস করছে, এটা বলা যায় খুবই সুন্দর, খুব ভালো। বাবু হোটেলের এই কাজে উদ্বুদ্ধ হয়ে শহরের আরও 5 থেকে 7টি খাবারের দোকান দাম কমিয়ে দিয়েছে। কেউ বিক্রি করছে 2 টাকায়, কেউ বা 3 টাকায়। বিক্রেতাদের দাবি, সারা বছর ব্যবসা করলেও এই 1 মাস সওয়াবের উদ্দেশ্যেই দাম কমিয়েছেন তারা। এটা আমার ধরুন কি একটা 11 মাসটা আমরা ব্যবসা করলাম, একটা ধরুন কি পবিত্র একটা সবচেয়ে বড় একটা মাসটা এটা, ঠিক আছে। এই মাসে ব্যবসা যদি না হলো গায়ে পড়লে কোনো সমস্যা নাই। সেটি আছে আপনার 20 টাকা, 2 প্লেট ভাত হবে, আপনার ধরুন 1 পিস মাছ অথবা 1 পিস ব্রয়লার, না একটা ডিম। ইফতারি টাইমে যেভাবে বেচা কিনা হয় ভালো মতন দিতেও পাই না, কোনো কিছুই করতে পাই না। আলহামদুলিল্লাহ বেচা কিনাও ভালো হয়। এটার কারণ আছে জনগণের সেবা করার, দাম কম পাবে, ভালো হবে। এই বিক্রেতাদের আশা, রমজান মাসে দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসবে ব্যবসায়ীরা। ইচ্ছা থাকলেই যে ভালো কিছু করার উপায় বের হয়, তার উৎকৃষ্ট উদাহরণ সৈয়দপুরের এই বাবু হোটেল। বাবু ভাই প্রথম শুরু করেন এই 2 টাকার ইফতার, যেটার দেখা দেখি এখন অনুকরণ করছেন অনেকেই। সৈয়দপুরে অন্তত 5টি হোটেল এখন কম দামে ইফতার বিক্রি করছে। অন্যান্য সবাই যেখানে এই রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, সেখানে এই যে কম দামে ইফতার বিক্রি এক অনন্য নজির হয়েই থাকবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে। এতে বিশুদ্ধ পানি সহ ফসল উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি না থাকায় খাবারের পানি সংগ্রহে প্রতিদিন অনেক দূরের পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পানির সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নেয়ার দাবি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। এদিকে পানি সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। সোয়ান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। দিন দিন সেচের জন্য কমছে পানির প্রাপ্যতা। এতে ব্যাহত হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ফসলের আবাদ। কৃষি সেচ, শিল্প কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমে পানির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বাড়ছে। কৃষকরা বলছেন, আগে অল্পতে পানি পাওয়া গেলেও এখন গভীরে নলকূপ বসিয়েও পর্যাপ্ত পানি মিলছে না। এতে কয়েক গুণ বেড়েছে সেচ ব্যয়। যখন ধান পাকতে যায় ওর সময় পানি পায় না, কারণে ধান মরে যায়। এই কারণে লাগে এখন সবাই বাগানের উপরে ঝুঁকিপূর্ণটা বেশি। পানির খুব সমস্যা, বললেন যদি আম বাগান করছে, ই করছে, ও করছে, ধান না হলে খেতে পাওয়া যাবে না। 5 মণ বিঘা 4 মণ বিঘা ধান হয়, পেটে কাটে না, সমস্যা মেলা সমস্যা হয়। পানি ঠিক মতন পাচ্ছি না, এই জন্য ধানের আবাদ বন্ধ করে দিয়েছি। হয়তো অল্প স্বল্প করছি। অন্য ফসল গম, ভুট্টা বা মুসরি, পানি ছাড়া যেসব ফসলগুলা অল্প পানিতে যেগুলা হয় সেগুলা করি। টিউবওয়েলে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। পানি সংগ্রহ করতে দূরবর্তী গভীর নলকূপে যেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ধানের পরিবর্তে রবি শস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ।
ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর পক্ষ থেকে পানি সাশ্রয়ী যে সমস্ত ফসলগুলো আছে সেই ফসলগুলো চাষ করতে বলছি। খাওয়ার পানিরও সমস্যা, ঠিক মতো খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। দিনে আপনার 3 থেকে 4 বার পানি তুলে, তো 4 ঘন্টায় পানি থাকে। টিউবওয়েলে পানি উঠে না, একটা ডিপ সেটাও পানি উঠে না, ডিপের লেয়ার নিচে নেমে গেছে। পানির কমিটি আছে, সে কমিটিরা ওই বিল নির্ধারণ করে ওই টাকা তুলে আর ওইভাবেই আর কি সেচ প্রকল্পের যে কাঠ ভরে ওই ট্যাঙ্কিতে পানি উত্তোলন করে। বিএমডিএ বলছে সংকট নিরসনে নদী ও খাল খনন প্রকল্প সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ভূগর্ভস্থ পানির স্তর যেন নিচে নেমে না যায়, আর যেন নিচে না নামে, এই জন্য আমরা কী করতেছি, নদীর পানি, এই মহানন্দা পুনর্ভবা নদীর পানি আমরা উত্তোলনপূর্বক খাল খনন করে সেখানে পানি স্টোর করে সেখান থেকে সোলার পাম্পের মাধ্যমে আমরা কৃষকদের মাঠে আমরা পানি সেচ দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় প্রতি বছর বৃষ্টির মাধ্যমে ভূগর্ভে পানি জমা হয় প্রায় 900 মিলিমিটার, কিন্তু ফসল চাষে পানি প্রয়োজন হয় 1300 মিলিমিটার। এখন চাঁপাইনবাবগঞ্জ। শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন এখন যেন এক মৃত্যুফাঁদ। ঝুঁকিপূর্ণ ভবনেই চলে শিক্ষা কার্যক্রম। 5 বছরেও শেষ হয়নি নতুন ভবনের নির্মাণ কাজ। বিস্তারিত দেখুন কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে, ছবি তুলেছেন সজীব খান। খুঁটি থেকে খসে পড়েছে পলেস্তরা, বেরিয়ে এসেছে রড, দেয়াল জুড়ে ফাটল, কোথাও দেবে গেছে মেঝে। আতঙ্কে লাইব্রেরি ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষকরা। এমনই ভয়াবহ চিত্র আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের। 1987 সালে প্রতিষ্ঠিত আধাপাকা টিনশেড ভবনটি এখন প্রায় কঙ্কালসার। 4 কক্ষের এই ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। টিনের চালে মরিচা, বৃষ্টি এলেই ভেসে যায় শ্রেণীকক্ষ। কোনো উপায় না পেয়ে এই অবস্থাতেই অনেকটা বাধ্য হয়ে চালাতে হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। আমরা যখন বাসা থেকে স্কুলে আসি তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে কখন আমাদের ক্লাসটি ভেঙে পড়ে যায়। বর্ষার দিন আসলে বৃষ্টির পানি পড়ে, আমাদের বই খাতাও ভিজে যায়, আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। এটা কি স্বাভাবিক একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিদর্শন হইতে পারে? এমন পরিস্থিতিতে 2022 সালে 1,31,00,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে 5 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে আধুনিক ও নারীবান্ধব পরিবেশে পাঠদানের স্বপ্ন এখনও অধুরাই রয়ে গেছে। শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ একটি ভবন রয়েছে, তাতে ক্লাস করা খুবই দুরূহ ব্যাপার। অনেক ছাত্রী চলে গেছে, আবার ভর্তিও অনেক কম হয়েছে। নির্মাণ কাজে বিলম্বের জন্য ঠিকাদারের অবহেলাকেই দায়ী করছে মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দ্রুত কাজ শেষ ও পুরনো ভবন সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। ঠিকাদার কাজে বিলম্ব ঘটাইছে এবং পরবর্তীতে আমরা পাইল কাস্টিং করে পাইলের কাজটা সম্পন্ন করছি। আপনার গুণগত মানসম্পন্ন ম্যাটেরিয়ালস যথাসময়ে উপস্থিত করতে পারে না এবং কিছু মালামাল সে সাইডে ঢুকাইছিল খারাপ। ঝুঁকিপূর্ণ পরিবেশের প্রভাব পড়েছে শিক্ষার্থী ভর্তিতেও। গত 1 বছরে বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমেছে 70 জন। বর্তমানে শিক্ষার্থী কমে দাঁড়িয়েছে 250 জনে। নিরাপদ অবকাঠামো না পেলে ভবিষ্যতে আরও শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। খেলার আরও খবর। 2026 ফুটবল বিশ্বকাপ বয়কট করার দ্বার প্রান্তে ইরান। এতে কিছু যায় আসে না বলে অত্যুত্তপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগের তীর ফিফার বিরুদ্ধেও। বাকিটা জানাচ্ছেন মাহফুজ আহমেদ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত থামিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রথম শান্তি পুরস্কার দেয় ফিফা, কিন্তু বর্তমানে ইরানে ক্রমাগত যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 3 মাসের মধ্যেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছে ইরানের অংশগ্রহণ, অথচ একরকম নীরব দর্শকের ভূমিকায় পালন করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুক্তরাষ্ট্র অভিযানে নিহত হওয়ার পর 2026 বিশ্বকাপ বয়কটের আরও দ্বার প্রান্তে রয়েছে তেহরান। নিরাপত্তা ঝুঁকি এবং ভিসা সংক্রান্ত জটিলতাও ইরানের আসন্ন বিশ্বকাপে খেলার পথে প্রধান অন্তরায়।
দল ও সংশ্লিষ্ট কর্মকর্তা বাদে বাকিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ যদিও জানিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে দেশটির ক্রীড়া কর্মকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করুক বা না করুক এতে তার কিছু যায় আসে না। দুই দেশের মধ্যেই এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম দাবি করেন তাদের লক্ষ্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা যেখানে সব দেশ অংশগ্রহণ করবে। এদিকে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, নিয়মের মারপ্যাচে ইরানকে সরিয়ে ফিফা তাদের জায়গায় অন্য কোনো এশীয় দেশকে সুযোগ করে দিতে পারে। সেক্ষেত্রে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা জোরালো। এই ঘটনা ফিফার চরম দ্বিমুখী নীতির প্রমাণ দিচ্ছে, কেননা স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না ফিফা। অথচ 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দিয়ে দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এদিকে শুধু ইরান নয়, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা, নাইজেরিয়াতে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে, এমনকি গ্রিনল্যান্ড, কিউবা ও কলম্বিয়াকেও নানাবিধি হুমকি দিয়ে আসছে। তাই তো ট্রাম্পের এমন অসংবেদনশীল মনোভাবকে উপেক্ষা করে ফিফা পক্ষপাতমূলক আচরণ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2026 বিশ্বকাপকে নিছক ফুটবলের আসর থেকে সরিয়ে এনে বৈশ্বিক রাজনৈতিক দাবার বোর্ড পরিণত করা হচ্ছে বলেও মনে করেন তারা। মাহফুজ আহমেদ, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে আক্রমণের পর তেহরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, মার্কিন সিনেটে ভেস্তে গেল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব। দুবাইয়ে আটকা পড়া 189 বাংলাদেশিকে নিয়ে ফিরল ইউএস বাংলার বিশেষ ফ্লাইট। বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে চার্জ ছাড়াই মিলবে রিফান্ডের সুযোগ। ঈদে যাত্রী চাপ সামলাতে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে চলছে শতাধিক কোচের সংস্কার। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাস মালিকরাও। মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজের অনুমোদন নয় দাবি বিএমডিসির। চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য খাতে নজর দেওয়ার তাগিদ। এবং আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য উৎপাদনের তাগিদ কৃষি বিভাগের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।